গল্পের শুরু হয় প্রায় ৩,০০০ বছর আগে ফারাওদের যুগে। এটি এমন এক সময় ছিল যখন ফারাওয়ের আনসুনা নামের এক অত্যন্ত সুন্দরী রানী ছিল। সে এতটাই রূপবতী ছিল যে ফারাও ছাড়া অন্য কেউ যদি তাকে স্পর্শ করে তবে তার শাস্তি ছিল মৃত্যু। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে প্রাসাদের পুরোহিত ইমোটেপ ইতিপূর্বেই রানীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। একদিন তারা যখন একটি গোপন কক্ষে একসাথে ছিল তখনই হঠাৎ ফারাও প্রাসাদে ফিরে আসেন। তিনি ঘরে ঢোকামাত্রই ইমোটেপ লুকিয়ে পড়ে, কিন্তু রানীর শরীরে এলোমেলো চিহ্ন দেখে ফারাও সব বুঝে যান। পরিস্থিতি বেগতিক দেখে ইমোটেপ হঠাৎ সামনে চলে আসে এবং রাজার তলোয়ার কেড়ে নেয়। ফারাও কিছু বুঝে ওঠার আগেই রানী আনসুনা খঞ্জির দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। প্রাসাদে রাজার আর্তচিৎকার শুনে সৈন্যরা সেখানে পৌঁছে যায়। বিপদ বুঝতে পেরে ইমোটেপের অনুসারীরা তাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। আনসুনা জানে তার আর বাঁচার কোনো উপায় নেই, তাই সে নিজের হাতেই খঞ্জির চালিয়ে আত্মহত্যা করে। সেই রাতেই ইমোটেপ প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার সময় আনসুনার মৃতদেহ সাথে করে নিয়ে যায় তাকে পুনরায় জীবিত করার আশায়। সে সোজা মরুভূমির মাঝখানে অবস্থিত হামনাপাত্রায় পৌঁছায়। এটি এমন এক জায়গা ছিল যেখানে অগণিত ধনসম্পদ এবং রহস্যময় কালো জাদু লুকিয়েছিল। সেখানে গিয়ে ইমোটেপ একটি কালো জাদুর বই বের করে। সে যখনই বইতে থাকা জাদুমন্ত্র পড়া শুরু করে তখনই হঠাৎ জলের ভেতর থেকে একটি কালো আত্মা ধীরে ধীরে বেরিয়ে এসে মৃতদেহের দিকে এগোতে থাকে। কিন্তু যখনই এই তান্ত্রিক ক্রিয়াটি সম্পন্ন হতে যাচ্ছিল ঠিক তখনই ফারাওয়ের সৈন্যরা সেখানে ঢুকে পড়ে এবং সব কিছু তছনছ করে দেয়। এতে সেই অসম্পূর্ণ আত্মাটি ভয় পেয়ে আবার জলের গভীরে ফিরে যায়। এরপর সব পুরোহিতকে বন্দী করা হয় এবং তাদের অত্যন্ত ভয়াবহ শাস্তি দেওয়া হয়। তবে ইমোটেপের জন্য নির্ধারিত শাস্তি ছিল আরও ভয়ঙ্কর। প্রথমত তাকে জীবিত অবস্থাতেই মামি বানানো হয়। তারপর তার শরীরের ওপর অসংখ্য জ্যান্ত পোকা ছেড়ে দেওয়া হয়। সেই পোকাগুলো ধীরে ধীরে তার শরীরের মাংস খুবলে খেতে থাকে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সবাই ভেবেছিল এটাই তার শেষ, কিন্তু এটাই ছিল তার আসল শুরু। সৈন্যরা কোনো সময় নষ্ট না করে ইমোটেপকে সেই অবস্থাতেই একটি কফিনে বন্দি করে কবর দিয়ে দেয়। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং শীঘ্রই ১৯২৩ সালে এসে যায়। এখন হামনাপাট্রা ধন সম্পদ সন্ধানীদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। লোভের বশবর্তী হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছায়, কিন্তু একবার ভেতরে যাওয়ার পর কেউ আর জীবিত ফিরে আসেনি, কারণ সেখানে এমন কিছু অশুভ শক্তি উপস্থিত ছিল যা মানুষকে চিরকালের জন্য সেখানেই আটকে রাখত। তবুও কিছু মানুষ এই বিপদকে পরোয়া করত না। তাদের মধ্যে একজন ছিল ইভলিন এবং তার ভাই জোনাথান। জোনাথান কোনোভাবে সেই কালো জাদুর বই খোলার চাবিটি পেয়ে গিয়েছিল এবং সেই চাবির ভেতরেই একটি রহস্যময় মানচিত্র লুকানো ছিল যা সরাসরি হামনাপাট্রার পথ দেখাত। তারা দুজনে তৎক্ষণাৎ সেই মানচিত্রটি মিউজিয়ামের প্রধানের কাছে নিয়ে যায়, কিন্তু একটি ছোট ভুলের কারণে মানচিত্রের একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে যায়। সমস্যাটি ছিল এই যে মানচিত্রের সেই বিশেষ অংশটিই পুড়ে গিয়েছিল যেখানে হামনাপাট্রার আসল অবস্থান ছিল। তা সত্ত্বেও তারা থেমে থাকেনি, সরাসরি কায়রোর জেলে পৌঁছে যায়। সেখানে তারা ও কনেলকে খুঁজে বের করে, কারণ এই মানচিত্রটি আসলে তার কাছ থেকেই পাওয়া গিয়েছিল এবং সবচেয়ে বড় কথা, হামনাপাট্রার পুরো রাস্তাটি তার মুখস্থ ছিল। তাই ধনের সমান ভাগ করে নেওয়ার শর্তে ও কনেল হামনাপাট্রা যেতে রাজি হয় এবং তার নেতৃত্বে একটি দল তৈরি করা হয়। এরপর সবাই ধনের খোঁজে জাহাজে করে হামনাপাট্রার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই একই জাহাজে একটি আমেরিকান দলও ছিল, যাদের উদ্দেশ্য ছিল হামনাপাট্রার ধন সম্পদ দখল করা। সেই দলটির নেতৃত্ব দিচ্ছিল বেনি, যে একসময় ও কনেলেরই সঙ্গী ছিল। ও কনেলের ওপর নজর পড়তেই বেনি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলে সেই সবার আগে সেখানে পৌঁছে দেখাবে। এরই মধ্যে হঠাৎ জাহাজের ডেকে রহস্যময় পায়ের ছাপ দেখা যায়, যেন কেউ সমুদ্র থেকে উঠে জাহাজে এসেছে। ওদিকে ইভলিন তার চুল ঠিক করছিল এবং যখনই সে নিচু হয়ে কিছু একটা তুলতে যায় তখনই হঠাৎ কালো পোশাক পরা এক লোক তার গলা টিপে ধরে। সে যখনই টেবিলে রাখা মানচিত্রটি দেখে তখনই ও কনেল সেখানে চলে আসে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকটির ওপর গুলি চালাতে শুরু করে। এরই মধ্যে ইভলিন তৎক্ষণাৎ মোমবাতি দিয়ে তার চোখে আঘাত করে এবং এই হট্টগোলের মধ্যে তারা দুজনে কোনোভাবে সেখান থেকে বের হতে সক্ষম হয়। দেখতে দেখতে পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে এবং চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। প্রত্যেকেই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে বাধ্য হয়ে সবাইকে জাহাজ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে হয়। অনবরত হামলা এবং দৌড়ঝাঁপের পর ও কনেল তার দলের সাথে হামনাপাট্রার বাইরের এলাকায় পৌঁছে যায়। ঠিক সেই সময় আমেরিকান দলটিও সেখানে পৌঁছে গিয়েছিল। সূর্য ওঠার সাথে সাথেই মরুভূমির মাঝখানে সেই রহস্যময় শহরটি ধীরে ধীরে দৃশ্যমান হতে লাগে, যা দেখতে অনেকটা ভুতুড়ে
পাথুরে কেল্লার মতো লাগছিল। দেখা মাত্রই সবাই সময় নষ্ট না করে দ্রুত সেদিকে ছুটে চলে। ইভলিন উটের পিঠে চড়ে সবার আগে সেই অভিশপ্ত শহরের ভেতর পৌঁছে যায়। ভেতরে পা রাখা মাত্রই সে মানচিত্রের সাহায্যে দ্রুত সেই জায়গাটির রাস্তা খুঁজে বের করে যেখানে মমিদের সমাধি লেওয়া হতো। সে মাটিতে থাকা আয়নাগুলোর সাহায্যে সূর্যের আলোকে অন্ধকারের দিকে ঘুরিয়ে দেয়, যার ফলে একটি গোপন পথ সামনে ভেসে ওঠে। কিন্তু তারা যখনই এগোতে শুরু করে তখনই হঠাৎ চারপাশ থেকে অদ্ভুত ও ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হয়। সেই আওয়াজগুলো সেখানে উপস্থিত সবাইকে খুব ভয় পাইয়ে দেয়। এই হুড়োহুড়ির মাঝেই ওকোনেল এবং জোনাথন দলকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু যেই তারা মোড়ে ঘোরে, সামনে হঠাৎ আমেরিকান দলটি এসে পথ আগলে দাঁড়ায়। তারা ওকোনেলকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওকোনেল সাফ মানা করে দেয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ইভলিনের নজর হঠাৎ মাটির দিকে পড়ে, যেখানে সে একটি ছোট ফাটল দেখে। সে তৎক্ষণাৎ বুঝতে পারে সম্ভবত নিচেই কোনো গুপ্তধন রয়েছে। এই ভেবে সবাই নিচের দিকে যেতে শুরু করে, ভেতরে লুকানো অংশগুলোর খোঁজ শুরু করে। এরই মধ্যে ওকোনেলের সাথে আসা জেলের ওয়ার্ডেন সোনার লোভে দলছুট হয়ে পড়ে। সে একাই একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে। এগোতে এগোতে একটি দেওয়ালের কাছে পৌঁছে যায়। দেওয়ালে বসানো নীল হিরেগুলো দেখে তার মনে হয় সে এবার ধনী হয়ে যাবে। সে তৎক্ষণাৎ ছুরি দিয়ে সেগুলো বের করতে শুরু করে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে নিচে পড়ে যাওয়া হীরাটি আসলে একটি জ্যান্ত পোকা, যা তার জুতোর ভেতর ঢুকে পড়েছিল। পোকা ভেতরে ঢোকা মাত্রই লোকটি পায়ে তীব্র ব্যথা অনুভব করে এবং সে আতঙ্কিত হয়ে নিজের জামাকাপড় ছিঁড়তে শুরু করে। তখনই সে দেখতে পায় পোকা নির্ভয়ে তার চামড়ার ভেতর দিয়ে শরীরের ভেতরে রয়ে যাচ্ছে। দেখতে দেখতে পোকা তার পেটের ভেতর দিয়ে সোজা মাথায় পৌঁছে যায়, যার ফলে সে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে একটি পাথরের সাথে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে আমেরিকান দলটিও পাথরের নিচে লুকানো একটি কফিন দেখতে পায়, কিন্তু ভেতরে কি আছে এই ভয়ে তারা নিজেরা না গিয়ে শ্রমিকদের আগে পাঠানোর সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা যখনই কফিন বের করার জন্য বর্ষা দিয়ে আঘাত করে, তখনই হঠাৎ একটি বিপজ্জনক অ্যাসিডের ফাঁদ সক্রিয় হয়ে সমস্ত শ্রমিক সেই অ্যাসিডে গলে গিয়ে সেখানেই মারা যায়। ওদিকে ওকোনেল যখন ক্লান্ত হয়ে বসেছিল, তখনই জোনাথন পাশে পড়ে থাকা একটি লাঠি তুলে নিয়ে গল্ফ খেলতে শুরু করে। কিন্তু তার একটি শটেই সেখানকার একটি গোপন ফাঁদ সক্রিয় হয়ে যায় এবং একটি পাথরের কফিন হঠাৎ নিচে পড়ে যায়। কফিনটি দেখেই ইভলিন সব বুঝতে পারে। সে বলে, এই ধরনের কফিন তখনই মাটির ওপরে বা আলাদাভাবে দাফন করা হয় যখন কেউ খুব ভয়ঙ্কর কোনো অপরাধ করে। ইভলিন কফিনটির গঠন খুঁটিয়ে লক্ষ্য করে। তখনই তার সেই কালো বাক্সটির কথা মনে পড়ে এবং সে বুঝতে পারে এটাই কফিনটি খোলার আসল চাবি। তারা চাবিটি লকের ওপর বসিয়ে ধীরে ধীরে ঘোরাতেই কফিন খুলে যায়। ভেতরে থাকা মমি দেখে বোঝা যাচ্ছিল সেটি 3000 বছরেরও বেশি পুরনো, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীর তখনও পুরোপুরি ঠিক ছিল, যেন সে এই মাত্র মারা গেছে। তখনই ওকোনেল কফিনের ঢাকনার ভেতরের দিকে গভীর আঁচড়ের দাগ দেখতে পায়, যা থেকে পরিষ্কার হয়ে যায় যে লোকটিকে জ্যান্ত অবস্থায় কফিনে বন্দি করে কবর দেওয়া হয়েছিল। ওদিকে অন্য প্রান্তে আমেরিকান দলটি একটি গোপন কক্ষে একটি রহস্যময় সিন্দুক খুঁজে পায়। তাদের দলের একজন বুদ্ধিমান লোক যখন সিন্দুকের ওপর লেখা প্রাচীন ভাষা পড়তে শুরু করেন, তখন তিনি জানতে পারেন যে কেউ এই সিন্দুকের ভেতর থেকে প্রাচীন বইটি বের করে প্রথম মন্ত্রটি পাঠ করবে, তখনই 3000 বছর ধরে কফিনে ঘুমিয়ে থাকা মমি জেগে উঠবে এবং সবার জন্য সাক্ষাৎ মৃত্যু হয়ে দাঁড়াবে। কথা শুনেই ভীতু বেনি চিৎকার করে বলে ওঠে, অভিশাপ সত্যি হতে চলেছে, এবং সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। বাকি চারজন যখন সিন্দুক খোলে, তখন ঘন ধোঁয়ার মাঝে তারা সেই কালো জাদুর পুরনো বই দেখতে পায়। এরই মধ্যে একজন সিন্দুকে ধাক্কা মারলে সেটির ভেতর থেকে কিছু রহস্যময় কলস বেরিয়ে আসে। সেগুলো দেখে সবার চোখ চকচক করে ওঠে এবং তারা ভাবে এটাই আসল ধনসম্পদ। তাই তারা কোনো কিছু না ভেবেই একটি করে কলস নিজেদের কাছে রেখে দেয়। রাতে যখন ইভলিন সেখান দিয়ে যাচ্ছিল, সে দেখে সেই লোকটি বই খোলার চেষ্টা করছে। তা দেখে ইভলিনের মাথায় একটি বুদ্ধি আসে। ক্যাম্পের বাকি সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন ইভলিন চুপি চুপি সেই বইটি চুরি করে নেয়। সে চাবির সাহায্যে বই খুলে এবং অজান্তেই মমিকে জাগিয়ে তোলার প্রথম লাইনটি পাঠ করে ফেলে। শত শত বছর ধরে যে ঘুমিয়ে আছে, এই কথা শুনে সে জেগে উঠুক, সে জেগে উঠুক, সে জেগে উঠুক। মমির চিৎকার শোনা মাত্রই সবার নজর সেদিকে চলে যায়। তখনই হঠাৎ নিস্তব্ধ আকাশকে চিরে দিয়ে প্রবল বাতাসের শব্দ শোনা গেল। এর ঠিক পরেই পঙ্গপালের এক বিশাল ঝাঁক পুরো ক্যাম্পের ওপর ঝাঁপিয়ে পড়ে। এটি দেখে সবাই প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে এদিক ওদিক শুরু করে। যারা সামান্য ধীরগতিতে চলছিল, তারা পঙ্গপালের ঝাঁকের কবলে পড়ে মারা যায়। প্রত্যেকেই নিজের প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো এদিক ওদিক ছুটছিল। এই হুড়োহুড়ির মধ্যে চশমা পরা এক লোক দৌড়াতে গিয়ে পড়ে যায়। তার চশমাটা ছিটকে দূরে গিয়ে পড়ে যায়। তখনই বেনি কোনো কিছু না ভেবেই সেই চশমাটা মারিয়ে দিয়ে এগিয়ে চলে যায়। লোকটি যখন উঠে দাঁড়ায়, তখনই হঠাৎ একটি কালো ছায়া তার পাশ দিয়ে চলে যায়। সে যখনই পেছনে ফিরে তাকায়, তখনই হঠাৎ তার গগনবিদারী চিৎকার করে। অন্যদিকে ওকনেল এবং তার সঙ্গীরা দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পৌঁছতেই হঠাৎ মাটি কেঁপে ওঠে। তাদের সামনে মাটি ফুঁড়ে উঠছিল এবং পরের মুহূর্তেই অগণিত পোকা বেরিয়ে আসে। এটি দেখে তারা তিনজন ভয়ে কেঁপে ওঠে। নিজেদের প্রাণ বাঁচাতে তারা সর্বশক্তি দিয়ে সেখান থেকে দৌড়াতে লাগে, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ তারা তিনজন আলাদা হয়ে যায়। এরই মাঝে ইভলিন ভুলবশত একটি গোপন দরজার ভেতরে গিয়ে পৌঁছয়।
সেখানে আমেরিকান দলের সেই চশমা পরা লোকটির সাথে তার দেখা হয়। কিন্তু সে যখনই লোকটির কাছে যেতে চাইল, সামনের দৃশ্য দেখে সে চরম আতঙ্কিত হয়ে পড়ে। সে দেখে সেই লোকটির চোখ এবং জিহ্বা উপড়ে ফেলে ইমোটেপের শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে। এটি দেখে ইভলিন ভয়ে পিছিয়ে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল, ইমোটেপ তার উপর আক্রমণ করেনি, বরং ইভলিনকে দেখে ভারী গলায় আনসুনার নাম ধরে ডাকে। ঠিক তখনই ও কনেল সেখানে আসে। সে যখনই ইভলিনের হাত ধরে, ইমোটেপ রাগে ফেটে পড়ে। কিন্তু তখনই ও কনেল শটগান দিয়ে তার ওপর হামলা চালায়। এরপর তারা দুজনে দ্রুত বাইরের দিকে দৌড় দেয়। কিন্তু যেই তারা দরজার কাছে পৌঁছায়, কালো পোশাক পরা কিছু লোক তাদের পথ আগলে দাঁড়ায়। তারা সতর্ক করে দেয়, কোনো মানুষের তৈরি অস্ত্র দিয়ে ইমোটেপকে ধ্বংস করা সম্ভব নয়। তাই তারা বলে, যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখনই এখান থেকে চলে যাও। আসলে কালো পোশাক পরা এই লোকগুলো ছিল ফারাওদের বংশধর, যাদের কাজ ছিল ইমোটেপকে জেগে ওঠা থেকে আটকানো। কিন্তু মানুষের লোভ সবকিছু তছনছ করে দিয়েছে। ওদিকে অন্য প্রান্তে বেনি রাস্তা ভুলে একা এদিক ওদিক ঘুরে বেড়াতেছিল। তখনই হঠাৎ ইমোটেপ তার পেছনে এসে দাঁড়ায়। এটি দেখে বেনি ভয় কাঁপতে শুরু করে। সে নিজের প্রাণ বাঁচাতে সে আলাদা আলাদা ধর্মের লকেট বের করে মন্ত্র পড়তে লাগে। কিন্তু যখন এতেও কোনো কাজ হলো না, তখন সে তার সবকটি লকেট একসাথে বের করে আনে। কিন্তু ইমোটেপের ওপরের কোনো প্রভাব পড়ছিল না। ইমোটেপ যখনই তাকে মারতে যাচ্ছিল, তখনই হঠাৎ সে বুঝতে পারে বেনি তার অনেক কাজে আসতে পারে। তাই সে বেনিকে বেশ কিছু সোনার মুদ্রা দিয়ে নিজের সঙ্গী বানিয়ে ফেলে। এরপর ইমোটেপের আদেশে বেনি তাকে সেই চশমা পড়া লোকটির কাছে নিয়ে যায়। আসলে নিজের আসল শরীর ফিরে পাওয়ার জন্য ইমোটেপকে সেই 4 জন লোককে খুঁজে বের করতে হবে, যারা পবিত্র কলসগুলো চুরি করেছিল, যাতে সে তাদের রক্ত পান করে নিজেকে সুস্থ করে তুলতে পারে। সে যখনই তার প্রথম শিকারটি করে, তখনই হঠাৎ শহরের ওপর আকাশ কালো হয়ে ওঠে এবং আগুনের গোলা বর্ষিত হতে লাগে, যার ফলে পুরো শহর আগুনের গ্রাসে চলে যায়। ও কনেল ইভলিনকে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে সেই চশমা পরা লোকটির ঘরে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে দেখে সে ততক্ষণে শুকিয়ে মামি হয়ে গেছে। ঠিক তার পাশেই দাঁড়িয়ে ইমোটেপ পুনরায় নিজের শক্তি ফিরে পাচ্ছিল। সে পুরোপুরি জেগে ওঠা মাত্রই তার শরীর অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ও কনেল সর্বশক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু তার একটি আঘাতও ইমোটেপের কোনো ক্ষতি করতে পারে না। তখনই হঠাৎ ইমোটেপ তাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ইমোটেপ ধীরে ধীরে ইভলিনের দিকে এগিয়ে আসে, যেন সে তাকে চুম্বন করতে চায়। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ সেখানে একটি বিড়াল চলে আসে। বিড়াল দেখা মাত্রই ইমোটেপের পুরো শরীর বাতাসের এক প্রচণ্ড ঘূর্ণিতে পরিণত হয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে ইভলিন অল্পের জন্য বেঁচে যায়। এরপর ইমোটেপকে থামানোর উপায় খুঁজতে ও কনেল এবং তার সঙ্গীরা মিউজিয়ামে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে ইমোটেপ বিড়ালকে ভয় পায়, কারণ মিশরে বিড়ালকে পরকালের রক্ষাকর্তা মানা হয় এবং বিড়ালের উপস্থিতি তার জন্য সবথেকে বড় বিপদ। তবে বিড়ালও তাকে ততক্ষণই রুখতে পারবে যতক্ষণ না সে তার পূর্ণ শক্তি ফিরে পায়। আর এই শক্তি সে তখনই পাবে যখন সে সেই সব লোকেদের রক্ত ও শরীর শুষে নেবে যারা পবিত্র কলসগুলো চুরি করেছিল। এরপর তার কেবল একটাই উদ্দেশ্য থাকবে, আনসুনাকে পুনরায় জীবিত করা। সেই কারণেই সে ইভলিনকে আগেই বলির শিকার হিসেবে বেছে নিয়েছিল। যেমন যেমন ইমোটেপের শক্তি বাড়তেছিল, পুরো শহরে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। এরই মধ্যে ও কানেলের দল তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে এবং বাকি সেই আমেরিকানদের খুঁজতে শুরু করে, যারা নিজেদের কাছে পবিত্র কলস রেখেছিল। কিন্তু তারা যখনই একজন আমেরিকান লোকের কাছে পৌঁছায়, তখনই হঠাৎ একটি চিৎকার শোনা যায়। ইমোটেপ সেই আমেরিকানের পুরো রক্ত শুষে নিয়েছিল। একই সাথে ইমোটেপ সেই পবিত্র কলসগুলো নিজের দখলে নিয়ে নেয়। যখন এক এক করে কলস চুরিকারীরা মারা যেতেছিল, তখন ইমোটেপ বালির ঘূর্ণিতে রূপান্তরিত হয়ে ইভলিনের ঘরে পৌঁছে যায় এবং তাকে নিজের বশে আনার জন্য চুম্বন করতে চায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে ও কানেল একটি বিড়াল নিয়ে সেখানে হাজির হয়। বিড়াল দেখা মাত্রই ইমোটেপ বালির ঝড়ে পরিণত হয়ে জানলা দিয়ে পালিয়ে যায়। এখন সবাই বুঝতে পেরেছিল যে ইমোটেপকে থামানো অত্যন্ত জরুরি। তাই তাকে শেষ করার উপায় খুঁজতে সবাই মিউজিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা একটি প্রাচীন পাথরের ফলক খুঁজে পায়, যাতে এমন ভাষা লেখা ছিল যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না। কিন্তু ইভলিন সেই ভাষা জানত। সে এগিয়ে এসে অত্যন্ত মনোযোগ দিয়ে সেই ফলকটি পড়ে, যেখানে বলা হয়েছিল যে কালো জাদুর বইয়ের প্রথম মন্ত্র পড়ে যেভাবে ইমোটেপ জেগে উঠেছিল, ঠিক তেমনি হামনাপুত্রায় লুকিয়ে থাকা গোল্ডেন বুকের প্রথম মন্ত্র পাঠ করলে ইমোটেপ পুনরায় তার কবরে বন্দী হয়ে যাবে। যখনই তারা ইমোটেপকে ধ্বংস করার উপায় খুঁজে পেল, তখনই হঠাৎ এক বিশাল জনতা একযোগে ইমোটেপের নাম চিৎকার করতে করতে মিউজিয়ামের দিকে এগিয়ে আসতে থাকে। আসলে ইমোটেপ তার কালো জাদুর সাহায্যে পুরো শহরবাসীকে নিজের দাসে পরিণত করেছিল। এখন তারা সরাসরি মিউজিয়ামে হামলা করতে আসছিল। এই দৃশ্য দেখে জোনাথান দ্রুত গাড়ির দিকে ছোটে। উন্মত্ত জনতা কাছে আসার আগেই ও কানেল এবং বাকিরা গাড়িতে বসে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু মাঝ রাস্তায় জনতা পাগলের মতো গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে।
এরই মধ্যে জনতা এক আমেরিকানকে টেনে হিচড়ে মাটিতে ফেলে দেয়। তখনই ভিড়ের মাঝখান থেকে ইমোটেপ বেরিয়ে আসে এবং পরের মুহূর্তেই শেষ পবিত্র কলস রাখা লোকটিরও রক্ত শুষে নেয়। এর ফলে সে তার হারানো পূর্ণ শক্তি ফিরে পায়। ওদিকে ওকানেলের দলও চারপাশ থেকে ঘেরাও পড়েছিল এবং বাঁচার কোনো পথ ছিল না। এমতাবস্থায় ইমোটেপ শর্ত দেয়, যদি ইভলিন তার সাথে যায় তবে সে তার বাকি সঙ্গীদের ছেড়ে দেবে। অন্য কোনো উপায় না দেখে ইভলিন তার সাথে যেতে রাজি হয়, কিন্তু যাওয়ার সময় ইমোটেপ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং বাকি সবাইকে মেরে ফেলার নির্দেশ দেয়। যখন বাঁচার আর কোনো পথ ছিল না, তখন ওকানেল বুদ্ধিমত্তা খাটিয়ে রাস্তার একটি ম্যানহোলের ঢাকনা খুলে ফেলে এবং সবাইকে সাথে নিয়ে দ্রুত নর্দমার ভেতরে ঝাঁপ দেয়। এই প্রক্রিয়ায় মিউজিয়ামের ম্যানেজার তাদের বাঁচাতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রাণ হারায়। ওকানেল এবং বাকিরা এখন বুঝতে পেরেছিল ইমোটেপ আনসুনাকে জীবিত করার জন্য সরাসরি হামনাপুত্রাতেই যাবে। তাই ইভিলিনকে বাঁচাতে তারা তৎক্ষণাৎ গিজা এয়ারবেসে পৌঁছায় এবং তাদের পুরনো বন্ধু ও ফাইটার পাইলট উইনস্টনের সাথে দেখা করে। উইনস্টন কোনো দেরি না করেই তাদের সবাইকে নিয়ে হামনাপুত্রার দিকে উড়াল দেয়, কিন্তু বিমানে জায়গা কম থাকার কারণে বাধ্য হয়ে জোনাথান এবং দলের নেতাকে বিমানের ডানায় বা পাখায় বেঁধে দেওয়া হয়। বিমানটি হামনাপুত্রার উপর পৌঁছা মাত্রই ইমোটেপের নজর তাদের ওপর পড়ে। সে তাদের থামানোর জন্য নিজের 2 হাত তুলে সর্বশক্তি দিয়ে মরুভূমিকে কাঁপিয়ে দেয়, যার ফলে মাটি থেকে বালির 100 মিটার উঁচু এক বিশাল প্রাচীর দ্রুত বিমানের দিকে এগিয়ে আসতেছিল। উইনস্টন শেষ চেষ্টা হিসেবে বিমানের গতি বাড়ায়, যাতে কোনোভাবে বালির ঝড় থেকে বাঁচা যায়, কিন্তু তারা উল্টো ইমোটেপের ফাঁদে আটকা পড়ে যায়। ইমোটেপ তার বিশাল মুখ হাঁ করে এক ঝটকায় বিমানটিকে বালির ঝড়ে ঢেকে ফেলে। এটি দেখে ইভিলিন হঠাৎ একটি পদক্ষেপ নেয়। সে ইমোটেপকে চুম্বন করে, যার ফলে এক মুহূর্তের জন্য তার জাদু ভেঙে যায় এবং বালির ঝড়টি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তখনই বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মরুভূমিতে আছড়ে পড়ে। ভাগ্যক্রমে কোনো বড় বিস্ফোরণ ঘটেনি এবং তারা সবাই অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। তবে উইনস্টন সেই দুর্ঘটনায় বাঁচতে পারে না। সে বিমানের সাথেই বালির নিচে তলিয়ে যায়। এরই মধ্যে ইমোটেপ ইভিলিনকে নিয়ে আগেই গুহার ভেতরে পৌঁছে গিয়েছিল। সে জানত যে ওকানেলের দল নিশ্চয়ই তাদের পিছু নেবে, তাই সে পবিত্র কলসের ছাই দেওয়ালে ফুঁ দিয়ে একটি প্রাচীন মন্ত্র পড়া শুরু করে, যার ফলে দেওয়ালের ভেতর থাকা মমিগুলো হঠাৎ জেগে উঠে ইমোটেপের আদেশে ওকানেলের দলের পেছনে লেগে যায়। ঠিক সেই মুহূর্তে ওকানেল এবং বাকিরা ভেতরে চলে আসে এবং তখনই তাদের ওপর মমিদের আক্রমণ শুরু হয়। হুড়োহুড়ির মাঝেই তারা সেই বিশাল মূর্তিটি খুঁজে বের করে, যার নিচে স্বর্ণপুস্তকের সিন্দুকটি রাখা ছিল। পেছন থেকে আসা মমিদের থামাতে ওকানেল বোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে অনেক মমি টুকরো টুকরো হয়ে যায়। যখন তারা ভাবে এখন তাদের হাতে যথেষ্ট সময় আছে, তখনই হঠাৎ অনেক মমি একে একে আবারও বেরিয়ে আসতেছিল। তখন সর্দার বা মেজাই নেতা তাদের আটকানোর জন্য একাই মমিদের সাথে লড়াই শুরু করে। এই সুযোগে ওকানেল এবং জোনাথান স্বর্ণপুস্তক বের করে, কিন্তু সেই চাবিটি তখনও ইমোটেপের হাতেই ছিল। ওদিকে জ্ঞান ফিরে আসতেই ইভিলিন দেখে তার ঠিক পাশেই আনসুনার শরীর রাখা আছে। সেই মুহূর্তে ইমোটেপ তাকে পুরোপুরি জীবিত করার প্রাচীন তান্ত্রিক ক্রিয়া শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কালো জল থেকে সেই অশুভ আত্মা বেরিয়ে সরাসরি আনসুনার শরীরে প্রবেশ করে। এখন তাকে পুরোপুরি জীবিত করার জন্য ইভিলিনকে বলি দিতে হবে, কিন্তু ইমোটেপ যখনই ছুরি দিয়ে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই জোনাথান স্বর্ণপুস্তক নিয়ে সেখানে চলে আসে। তাকে দেখামাত্রই ইমোটেপ ঘাবড়ে গিয়ে দ্রুত বই কেড়ে নেওয়ার জন্য তার দিকে এগিয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে ওকনেল তার তলোয়ার দিয়ে ইভলিনের হাতের শিকল কেটে ফেলে। এটি দেখে চারপাশ থেকে মমিগুলো রক্তপিপাসু পশুর মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওকনেল ভয় না পেয়ে তলোয়ার দিয়ে তাদের সবাইকে রুখতেছিল। এরই মধ্যে ইভলিন পুরোপুরি মৃত্যুর মুখে পড়ে যায়, কারণ পুনর্জীবিত হওয়ার পর আনসুনা পাগলের মতো ইভলিনকে মারার জন্য তার পেছনে পড়েছিল। এখন সব আশা শুধু জোনাথানের ওপর টিকেছিল, কারণ তার কাছেই সেই বই ছিল যার সাহায্যে এই সব মমিদের আটকানো সম্ভব। যদিও জোনাথানের প্রাচীন ভাষা সম্পর্কে সামান্যই ধারণা ছিল, তবুও শেষ মুহূর্তে ইভলিনের সাহায্যে সে সঠিক মন্ত্রটি খুঁজে পায় এবং মমিদের থামানোর সেই শব্দগুলো পাঠ করে, থামাও। মন্ত্র শেষ হওয়া মাত্রই সব রক্ষক হঠাৎ থেমে যায়। তখনই জোনাথান রক্ষকদের আদেশ দেন অবিলম্বে আনসুনাকে শেষ করে ফেলার। এটি শুনেই ইমোটেপ রাগে দ্রুত জোনাথানের দিকে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে রক্ষকরা আনসুনাকে পুরোপুরি মেরে ফেলেছিল। এটি দেখে ইমোটেপ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। রাগে সে সামনে এগিয়ে জোনাথানের গলা চেপে ধরে, কিন্তু সে যখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই সঠিক সময় ওকনেল আক্রমণ করে তার হাত কেটে ফেলে, যার ফলে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এরপর ইমোটেপ তৎক্ষণাৎ তার লক্ষ্য পরিবর্তন করে ওকনেলের ওপর হামলা করে, কিন্তু এরই মাঝে জোনাথান সুযোগ বুঝে চুপি চুপি ইমোটেপের কাছ থেকে সেই চাবি হাতিয়ে নেয়। চাবি পাওয়া মাত্রই ইভলিন স্বর্ণপুস্তকটি খুলে ইমোটেপকে শেষ করার মন্ত্র পড়াতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে আত্মাদের রথ নেমে এসে এক ঝটকায় ইমোটেপের সমস্ত আসরিক শক্তি কেড়ে নিয়ে চলে যায়। এখন তার কাছে শুধু তার দুর্বল শরীর আছে।
এরপর সে রাগে ওই 3 জনের দিকে এগিয়ে যায়, কিন্তু ও কনেল তলোয়ার চালিয়ে আঘাত করে। সেটি তার শরীরের আর পার হয়ে যায়। আহত ইমোটেপ টলতে টলতে সরাসরি সেই কালো জলের মধ্যে গিয়ে পড়ে, যেখানে অশুভ শক্তিরা তাকে মুহূর্তের মধ্যে গিলে ফেলে। যখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, তখনই হঠাৎ ধ্বংসাস্তূপের ভেতরে পাথরের দরজাগুলো নড়তে শুরু করে। আসলে লড়াই চলাকালীন লোভী বেনি একাই গুপ্তধনের খোঁজে অনেক গভীরে চলে গিয়েছিল, এবং সেই সময় সে ভুলবশত সেখানকার বিপজ্জনক সুরক্ষা ব্যবস্থা বা ডেঞ্জার সিস্টেম চালু করে দিয়েছিল। এতে বিশাল পাথরের দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অবশেষে বেনি চিরকালের জন্য সেই সোনার ধন সম্পদ এবং ভয়ঙ্কর অভিশাপের মাঝে আটকা পড়ে যায়। অন্যদিকে ও কনেল এবং তার সঙ্গীরা সর্বশক্তি লাগিয়ে কোনো মতে জীবিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। এরপর তারা 3 জন উটের পিঠে সওয়ার হয়ে সোনা ভর্তি ব্যাগ নিয়ে শহরের দিকে রওনা দেয়। আর এভাবেই দ্য মামি পার্ট 1 শেষ হলো। আপনাদের যদি পার্ট 2 এর কাহিনীও জানতে ইচ্ছা হয়, তবে কমেন্টে অবশ্যই জানাবেন।